Hi, good morning everybody. Now I am going to discuss about a poetry or sonnet. Shall I compare thee to a summer's day by William Shakespeare? অর্থাৎ আজকে আমরা আলোচনা করব উইলিয়াম শেক্সপিয়ারের লেখা শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে নামক কবিতাটি, অর্থাৎ যেটি হচ্ছে সনেট নাম্বার 18. Okay, first of all we will read few things or learn about the author and his works. Okay, let's start. About the author. William Shakespeare was born on April 23, 1564 in Stratford-on-Avon in England. অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ার জন্মগ্রহণ করেছিলেন 23 এপ্রিল 1564 খ্রিস্টাব্দে। কোথায়? স্ট্যানফোর্ড অ্যাভনে, যেটি ইংল্যান্ডের অন্তর্গত। And it is also known that he died on his birthday, April 23 in 1616. অর্থাৎ এটা জানা যায় বা বলা হয় যে তিনি হচ্ছে 23 এপ্রিল তার বার্থডের দিনই মারা যান 1616 খ্রিস্টাব্দে। ওকে, হিজ প্যারেন্টস ওয়ার জন শেক্সপিয়ার অ্যান্ড মেরি আর্ডেন। অর্থাৎ তার বাবার নাম ছিল জন শেক্সপিয়ার্স এবং তার মায়ের নাম ছিল মেরি আর্ডেন। ওকে, নেক্সট, হি ওয়াজ প্রবাবলি এডুকেটেড অ্যাট গ্রামার স্কুল ইন স্ট্যানফোর্ড। অর্থাৎ তিনি সম্ভবত শিক্ষাগত অর্জন করেছিলেন গ্রামার স্কুল থেকে, যেটি স্ট্যানফোর্ডে অবস্থিত। where he learned Latin and little Greek and read the Roman dramatist. অর্থাৎ যেখানে তিনি শিখেছিলেন কিছু ল্যাটিন ভাষা এবং কিছুটা গ্রিক, এবং তিনি পড়াশোনা করেছিলেন রোমান ড্রামাটিস্টদের নিয়ে। হি ওয়াজ এ ফেমাস ইংলিশ পোয়েট। তিনি ছিলেন একজন বিখ্যাত কবি অ্যান্ড ড্রামাটিস্ট, অর্থাৎ নাট্যকার অব দ্য 16th century। অর্থাৎ 16th দশকে তিনি একজন বিখ্যাত নাট্যকার এবং ইংলিশ পোয়েট ছিলেন। হি ইজ কল্ড ইংল্যান্ডস ন্যাশনাল পোয়েট। অর্থাৎ তিনি খ্যাতি অর্জন করেছিলেন বা তাকে বলা হতো ইংল্যান্ডের ন্যাশনাল পোয়েট অ্যান্ড দ্য বার্ড অফ অ্যাভন, এবং তিনি পরিচিত ছিলেন বার্ড অফ অ্যাভন নামে। ওকে, হি রোড সনেটস। তিনি লিখেছিলেন সনেটস, ট্র্যাজেডিজ, কমেডিজ অ্যান্ড হিস্ট্রিক্যাল প্লেজ। ওকে, তো তিনি এবং কি ঐতিহাসিক নাটকও লিখেছিলেন। ওকে, তারপর সাম অফ হিজ ওয়ার্কস আর ম্যাকবেথ। তার বিখ্যাত কিছু লেখা হলো ম্যাকবেথ, মিডসামার নাইটস ড্রিম, ভেনাস অ্যান্ড অ্যাডোনিস, হ্যামলেট এক্সেট্রা, অর্থাৎ ইত্যাদি ইত্যাদি। তিনি তার লেখা কয়েকটি উল্লেখযোগ্য কাব্য বা উল্লেখযোগ্য ড্রামার নাম এখানে উল্লেখ করা হয়েছে। ওকে, এরপর আমরা পড়বো অ্যাবাউট দ্য সনেট। অর্থাৎ যে সনেটটা আমরা পড়তে চলেছি সেই সনেটটা সম্পর্কে কিছু ডিটেলস আগে আমরা জেনে নেব। ওকে, দেখো, শেক্সপিয়ার রোড 154 সনেট। অর্থাৎ শেক্সপিয়ার লিখেছিলেন টোটাল 154টার মতো সনেট। তার মধ্যে বেশিরভাগই কাকে ডেডিকেট করে তিনি সনেট লিখেছিলেন? না, ডাক লেডিকে। ওকে, কিন্তু এখানে এই কবিতার ব্যাপারটা একটু আলাদা। ওকে, শেক্সপিয়ান সনেট হ্যাজ 14 লাইনস। অর্থাৎ আমরা জানবো যে শেক্সপিয়ান যে সনেট, অর্থাৎ শেক্সপিয়ার যে স্টাইলে সনেট লিখতেন তার লেখাটার একটা আলাদা ক্যাটেগরি ছিল। সেই ক্যাটেগরিতে কি দেখা যেত না, হচ্ছে শেক্সপিয়ান সনেট হ্যাজ 14 লাইনস। অর্থাৎ শেক্সপিয়ান সনেটে 14 লাইনের হতো বা 14 লাইনের কবিতা হতো। তারপরে কিনা এন্ডিং ইন এ রাইম কাপলেট, এবং অবশেষে দুটি রাইম কাপলেট থাকতো। Sonnet number 18 is addressed to Mr. W.H., probably the Earl of Southampton, who was the patron of the poet. অর্থাৎ কি, সনেট নাম্বার 18 এই কবিতাটিকে উইলিয়াম শেক্সপিয়ার কাকে অ্যাড্রেস করে লিখেছিলেন? না, মিস্টার W.H. অর্থাৎ আর্ল অফ সাউদাম্পটনকে। যে কে ছিলেন? না, মিস্টার W.H. অর্থাৎ উইলিয়াম হার্বার্ট। ওকে, এবার নেক্সট আমরা দেখি যে এই পোয়েমটা কখন কম্পোজ করা হয়েছিল। অর্থাৎ ডেট অফ কম্পোজিশন 1590, অর্থাৎ 1590 খ্রিস্টাব্দে তিনি এই কবিতাটা কম্পোজ করেছিলেন, অর্থাৎ লিখেছিলেন। এবার ডেট অফ পাবলিকেশন, অর্থাৎ এই কবিতাটা কখন পাবলিশ করা হয়? 1609, অর্থাৎ 1609 খ্রিস্টাব্দে বাই থমাস থর্পের দ্বারা এই কবিতাটি পাবলিশ করা হয়। রাইম স্কিম অফ দ্য সনেট, অর্থাৎ এই সনেটে যে রাইম স্কিম দেওয়া আছে সেই রাইম স্কিমটা মানে কোন রাইম স্কিমে লেখা আছে? না, এবি এবি, সিডি সিডি, ইএফ ইএফ, জিজি। অর্থাৎ প্রথম 4টে লাইনের হচ্ছে এবি এবি, নেক্সট 4 লাইন সিডি সিডি, তারপর নেক্সট 4 লাইন সিএফ সিএফ, ইএফ ইএফ এবং অবশেষে জিজি। ওকে,
সনেট রিটেন ইন আয়াম্বিক পেন্টামিটার, অর্থাৎ কোন মেটারে লেখা আছে সনেটটা? না আয়াম্বিক পেন্টামিটার। আর কোন ধরনের পোয়েম এটা? না এ লিরিক্যাল পোয়েম। আমরা কোন ধরনের পোয়েম এটা পড়বো? না হচ্ছে লিরিক্যাল পোয়েম। এবার বিফোর গোয়িং টু দ্য টেক্সট উই হ্যাভ টু নো ফিউ থিংস। প্রথম দেখো যে হচ্ছে এই কবিতাটা যিনি লেখক তিনি হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার, অর্থাৎ তিনি কোথা থেকে বিলং করতেন? না হচ্ছে ইংল্যান্ড থেকে। তো সবার প্রথমে আমরা যে কোনো কবিতা যখনই পড়বো আমাদেরকে সবার আগে তার যে লেখক লিখছেন কবিতাটা তার অরিজিন সম্পর্কে জানতে হবে। কারণ কি আমরা যে কবিতাটা যে লেখক লেখেন সে তার সারাউন্ডিং এবং তার এনভায়রনমেন্ট তার নেচার নিয়ে হচ্ছে লেখেন, সেটার ওপর বেস করে লেখেন। আমি যদি ইন্ডিয়াতে বসে থাকি তা আমার এখানে প্রবাবলি সারা বছরের যে নেচার সেটা হচ্ছে প্রবাবলি প্রিডমিনেন্টলি কি হট, অর্থাৎ সামার সিজনটা হচ্ছে বেশি এখানে দেখা যায়। তো আমি সেই রিলেটেডই আমার কবিতার অংশটাও থাকবে, নেচার যদি উল্লেখ থাকে। এরপর যদি আমি ইন্ডিয়ান রাইটারের লেখা একটা কবিতা সেটাকে ইংল্যান্ডে বসে সেই সিজনের সঙ্গে রিলেট করার চেষ্টা করি তাহলে জিনিসটা রিলেটেবল হবে না। সেরকমই আমরা এই কবিতাটা পড়ার আগে আমরা এটা বুঝে নেব যে এই কবিতাটার যে হচ্ছে লেখক তিনি হচ্ছে ইংল্যান্ডের, অর্থাৎ সেইখানে হচ্ছে প্রধানত যে হচ্ছে সিজনটা চলে সেটা হচ্ছে উইন্টার। তাই জন্য সারা বছর যেহেতু উইন্টার চলে তাই ইংল্যান্ডের লোকের কাছে গরমকাল অর্থাৎ সামার হচ্ছে একটা ভালো সিজন। ঠিক আছে, সামারকে এখানে সুন্দর সিজন হিসাবে আমরা ধরবো। ওকে ওকে লেটস স্টার্ট। বলছে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, অর্থাৎ প্রথমেই কবি এখানে কোয়েশ্চেনের দ্বারা বা ইন্টারগ্রেশন মার্কের দ্বারা তিনি হচ্ছে কবিতাটা স্টার্ট করছেন। কি না শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, বলছে আমি কি তোমাকে কম্পেয়ার করতে পারি এই সামারের দিনের সঙ্গে, অর্থাৎ গ্রীষ্মের একটি দিনের সঙ্গে আমি কি তোমাকে কম্পেয়ার করতে পারি? তাহলে সবার প্রথমেই কবি কি করছেন তার বন্ধু মানে যাকে অ্যাড্রেস করে তিনি লিখছেন কবিতাটা তাকে কোয়েশ্চেন, তাকে হচ্ছে কি তিনি হচ্ছে সামার ডের সঙ্গে তুলনা করতে পারেন এই প্রশ্ন রেখে তিনি কবিতাটা স্টার্ট করছেন। প্রথমেই দেখো স্যাল যে কথাটা এই যে মোডাল ভাবটা এটার দ্বারাই হচ্ছে কি না প্রথম লাইনটা স্ট্রেস দেওয়া হয়েছে, কোয়েশ্চেনটা এমনভাবে দেওয়া হয়েছে যে পরের লাইনটার সঙ্গে রিলেটেবল। তো প্রথমেই তিনি কোয়েশ্চেন করেছেন, তো এই লাইনের মধ্যে দেখো একটি ওয়ার্ড লেখা আছে THEE অর্থাৎ যেটার মানে ইউ। তাহলে কি শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার ডে, বলছে আমি কি তোমাকে সামার ডের সঙ্গে তুলনা করতে পারি। পরের লাইনে দেখো আনসারটা পাবে বা আনসারটা স্টার্ট হচ্ছে, কেন পারে বা কেন পারে না তুলনা করতে সেটা পরের লাইন থেকে দেখবো আমরা। বলছে দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, বলছে দাও অর্থাৎ কি পোয়েটিক্যাল ইউজ হচ্ছে ইউ, তো পোয়েটিক্যাল ইউজ হচ্ছে দাও কথার অর্থ হচ্ছে ইউ। বলছে আর্ট ART আর্ট হচ্ছে পোয়েটিক্যাল ইউজ ফর আর, তাহলে ARER এর পোয়েটিক্যাল ইউজ হচ্ছে আর্ট। তাহলে বলছে ইউ আর মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, অর্থাৎ মোর লাভলি মানে অনেক বেশি সুন্দর, অ্যান্ড মোর টেম্পারেট অর্থাৎ তিনি অনেক মডারেট বা অনেক নরম বা অনেক নমনীয় বলতে পারো। বলছে লেখক তাহলে দ্বিতীয় লাইনে কি উল্লেখ করছেন, বলছে তুমি বা তোমার যে বিউটিটা সেটা অনেক বেশি, মানে অর্থাৎ তুমি ইউ আর সো বিউটিফুল, ঠিক আছে, অ্যান্ড অন মোর টেম্পারেট এবং অনেক বেশি নমনীয়। কার থেকে না হচ্ছে তিনি হচ্ছে সমাজদের থেকে। তাহলে লেখক তার বন্ধু সম্পর্কে বলছে তুমি তো অনেক বেশি লাভলি, অনেক বেশি সুন্দর বা অনেক বিউটিফুল এবং অনেক মডারেট, কার থেকে না সামারের থেকে। নেক্সট লাইন দেখো, বলছে রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, অর্থাৎ রাফ উইন্ড মানে খোড়ো বাতাস, অর্থাৎ গ্রীষ্মকালে অর্থাৎ সামার সিজনে যে বাতাস মাঝে মাঝে ঝোড়ো বাতাস বয়ে চলে সেটাকে বলছে এখানে রাফ উইন্ডস। ডু শেক দ্য ডার্লিং বার্ডস, শেক করে মানে কি নাড়িয়ে তোলে বা আন্দোলিত করে। দ্য ডার্লিং বার্ডস অফ মে অর্থাৎ মে মাসে যে হচ্ছে ডার্লিং বার্ডস মানে কি বার্ডস মানে ফুলের কুড়ি, অর্থাৎ মে মাসে যে সুন্দর ফুলের কুড়ি আসে সেটাকে আন্দোলিত করে দেয় এই খোড়ো বাতাস অর্থাৎ গ্রীষ্মের বাতাস। এখানে আর একটা জিনিস জানতে হবে যে হচ্ছে ডার্লিং কথাটা কেন লিখেছে। তো ডার্লিংটার দ্বারা ওই যে মে মাসে যে বার্ডগুলো আসে অর্থাৎ কুড়িগুলো আছে সেটার বিউটিটাকে এনহ্যান্স করার জন্য দিয়েছে অ্যাজ এ অ্যাডজেক্টিভ। ওকে, অর্থাৎ ডার্লিং বলতে চাই যে ডার্লিং কথার দ্বারা বলতে চাইছে যে বার্ডগুলো আছে খুব সুন্দর কুড়ি ফুটে যেগুলো হচ্ছে মে মাসে। এখানে দেখতে পারো দেখো সাইডে যে ডার্লিং বার্ডস অফ মে। তো হোয়াট ইজ দ্য মিনিং অফ ডার্লিং বার্ডস অফ মে, না দ্য বার্ডস অফ মে আর মেটাফরিক্যালি কল্ড ডার্লিং অর লাভেবল অবজেক্ট অ্যাজ দে আর ভেরি বিউটিফুল, যেহেতু সেগুলো খুবই বিউটিফুল অর্থাৎ সুন্দর তাই জন্য সেটাকে এখানে মেনশন করা হয়েছে ডার্লিং হিসাবে। অর্থাৎ নেক্সট
তারপরে দেখো বলছে অ্যান্ড সামার লিজ হেড অল টু শর্ট এ ডে, অর্থাৎ সামার যে সামার সিজনটার কথা এখানে বলা হচ্ছে, মানে সামারের সঙ্গে কবি কি করছেন না, অর্থাৎ তার বন্ধুর বিউটিটাকে তুলনা করার চেষ্টা করছেন, ঠিক আছে। তো সেইখানে কি বলছে যে সামার লিজ হেড মানে সামার যে সিজন তার যে লিজ মানে একটা নির্দিষ্ট স্প্যান অফ টাইম, অর্থাৎ এই কন্ট্রাক্ট অর এগ্রিমেন্ট বলতে পারো। অর্থাৎ লিজ কথাটা আমরা অনেক আগেই শুনে রাখবো যে হচ্ছে কোনো সে পুকুর লিজে নিয়েছে বা কোনো জিনিস সে লিজে নিয়েছে, তার লিজ কথার মানে কি, মানে আমি ধারও তো বলতে পারতাম সময়টাকে বা একটা অন্য ওয়ার্ডও ব্যবহার করতে পারতাম, কিন্তু লিজ কথাটার মানে কি, যেটা স্টার্টিং সময় একটা আছে এবং এন্ডিং সময় নির্দিষ্ট আছে, মানে একটা স্প্যান অফ টাইম। ওকে, আর ধার হলে কি হয়, আমি ধার নিলাম নির্দিষ্ট টাইমে, কিন্তু শোধ যে আমাকে বাধ্যতার সঙ্গে এই সময়ই শোধ করতে হবে সেরকম কোনো পুরোপুরি এগ্রিমেন্ট সবসময় থাকে না, কিন্তু লিজ মানে কি স্টার্টিং পয়েন্ট অ্যান্ড এন্ডিং পয়েন্টটা নির্ধারিত থাকবে। ওকে, তো সেরকমই দেখো আমাদের যে হচ্ছে সিজন আছে, ডিফারেন্ট ডিফারেন্ট কাইন্ড অফ সিজন আছে, তো সব সিজনে একটা নির্দিষ্ট লাইফ স্প্যান আছে, ঠিক আছে, ওই লাইফ স্প্যান পেরোলেই নেক্সট সিজন চলে আসে। তো সেরকমই বলছে যে সামার্স লিজ মানে সামারের যে হচ্ছে সিজনে যে লাইফ স্প্যানটা সেটার কথা বলছে, যে হ্যাথ অল টু শর্ট মানে যেটা খুবই সংকীর্ণ। ওকে, শর্ট এ ডেট অর্থাৎ সামারের যে সময়টা সেটা হচ্ছে খুবই শর্ট এবং খুবই সংকীর্ণ, ঠিক আছে। তাহলে মানেটা কি না, দ্য পোয়েট মিনস দ্যাট দ্য স্প্যান অফ টাইম গ্রান্টেড টু সামার ইজ ভেরি শর্ট। ওকে, ইন ফ্যাক্ট এভরি থিং ইন নেচার ইজ এফিমেরাল, অর্থাৎ আমরা জানি যে সিজনে এমনি যে কোনো জিনিস ক্ষণস্থায়ী, মানে সিজনাল জিনিস সবই ন্যাচারাল জিনিস সব ক্ষণস্থায়ী, নির্দিষ্ট টাইমের জন্য থাকে, পরবর্তী সেগুলো বিলীন হয়ে যায় বা চেঞ্জ হয়ে যায়। তো এখানে দেখো প্রথম 4 লাইন আমরা কবিতাটা পড়লাম, তো প্রথম 4 লাইনের যে হচ্ছে সামারি দাঁড়ায় বা যেটা আমরা বুঝলাম সেটা নিচে দেখো বলছে ইন দ্য বিগিনিং, সবার প্রথমেই শেক্সপিয়ার রেজেস দ্য কোয়েশ্চেন ইফ হি ক্যান কম্পেয়ার দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড। তাহলে শেক্সপিয়ার প্রথমেই তার কোয়েশ্চেন মূলক লাইনের দ্বারা তিনি কি শুরু করেছেন বা কি বলতে চেয়েছেন না, যদি সে কি কম্পেয়ার করতে পারবে তার ফ্রেন্ডের বিউটিটা সামার ডের সঙ্গে, এইভাবে প্রশ্ন রেখে তিনি কবিতাটা স্টার্ট করেছেন। নেক্সট দেখো বাট সুন মানে খুব শীঘ্রই, হি রিয়েলাইজেস অর্থাৎ তিনি রিয়েলাইজ করেছিলেন যে দ্যাট সামার ডেজ দো লাভলি, যদিও সামার ডে হয় খুব লাভলি, ওই যে বললাম আমরা ইংল্যান্ডের লেখকের লেখা কবিতা পড়ছি, তো তাহলে ইংল্যান্ড অনুযায়ী সামার ডে বা সামারের সময়টা হচ্ছে তাদের কাছে কি লাভলি লাগবে, কমফোর্টেবল লাগবে, সেই অনুযায়ী আমরা দেখছি যে সামার ডে তো লাভলি ইউজুয়ালি আর সামটাইমস ডিস্টার্ব বাই ন্যাচারাল ফিনোমেনা, কিন্তু কিছু কিছু সময় প্রকৃতিরই নানান হচ্ছে খারাপ ওয়েদার বা খারাপ কারণে বিভিন্ন কারণে সেটা ডিস্টার্ব হয়, মানে কি এই সৌন্দর্যটা বা এই যে যেটা আমরা উপভোগ করছি সেটা কি সেটার মধ্যে ডিস্টারবেন্স আসে। ওকে, নেক্সট বলছে রাফ উইন্ডস ডেস্ট্রয় দ্য বার্ডস হুইচ উড হ্যাভ আদারওয়াইজ ব্লুজুম ইনটু ফ্লাওয়ার্স, অর্থাৎ রাফ উইন্ড মানে খোড়ো যে বাতাসটা সেটা কি করছে না ডেস্ট্রয় করে দেয় সুন্দর বার্ডসগুলোকে, BRDS বার্ডস মানে ফুলের কুড়িগুলোকে, যেটা কি হতে পারতো না হচ্ছে উড হ্যাভ আদারওয়াইজ ব্লুজুম মানে যেটা প্রস্ফুটিত হতে পারতো ইনটু ফ্লাওয়ার্স মানে ফুলে। ওকে, তারপর যেটা মোর এভার সামার ডেজ আর শর্ট লিভ। তাহলে প্রথম 4 লাইন আমরা কি বুঝলাম যে সবার প্রথম কবিতাটা শুরু করছেন কবি একটা প্রশ্নের দ্বারা, প্রশ্নবোধক লাইনের দ্বারা, যে আমি কি তোমার বিউটিটাকে কম্পেয়ার করতে পারি সামার ডের সঙ্গে, কার বিউটিটাকে না যাকে মেনশন করে বা অ্যাড্রেস করে কবি এখানে কবিতাটি লিখছেন তাকে কোয়েশ্চেন করিয়া বলছে, মানে কবিতার দ্বারা তিনি কোয়েশ্চেন করিয়া বলছেন যে আমি কি করতে পারি, এবং তিনি তার প্রশ্নের উত্তর পরের লাইনগুলোকে দিচ্ছেন উইথ এক্সপ্লানেশন। ওকে, যে কেন করতে পারে না, কারণ কি না হচ্ছে সামার ডের সঙ্গে যে তুলনা করবেন সামারের যে বিউটিটা সেটা তো ক্ষণস্থায়ী, কিন্তু তার বন্ধুর বিউটিটা ক্ষণস্থায়ী নয়, সেটা হচ্ছে লং টার্ম চলবে, মানে সেই বিউটিটা শেষ হয়ে যাবে না, মানে বিলীন হয়ে যাবে না, ঠিক আছে। কিন্তু সামারের যে বিউটি সেটা তো ক্ষণস্থায়ী, নির্দিষ্ট স্প্যান অফ টাইম থাকে, তারপরে তো সামার সিজন চেঞ্জ হয়ে যায়। আবার এই বিউটির মধ্যে অনেক রকম দাগ পড়ে, কি রকম দাগ না রাফ উইন্ড শেষে হচ্ছে কি ঝাঁকিয়ে দিয়ে যায় সৌন্দর্য, যে প্রকৃতির সৌন্দর্য সেটাকে মাঝে মাঝে ডিস্টার্ব করে, ঠিক আছে। তারপরে আরো কি বলছে যে সামারের সময়টা এই সৌন্দর্যের টাইমটা সেটাও কিন্তু অনেক শর্ট। তাহলে কি কবি এখানে কি বলতে চাইছেন যে পুরোপুরি কি কম্পেয়ার করা যায় সেটা এখানে বর্ণনা করছেন। ওকে, তাহলে আজকের মতো এতটাই থাক, দ্যাটস ইট। নেক্সট ভিডিওতে আমরা বাকিটা পড়বো। ওকে।